নাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে আজকের আলোচ্য বিষয় হলো গিলফোর্টের ত্রিমাত্রিক তত্ত্ব বা থ্রি ডাইমেনশনাল থিওরি বা এসওআই মডেল। মানে আজকে আমরা পড়ব গিলফোর্টের ত্রিমাত্রিক তত্ত্ব এবং সেই রিলেটেড যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সেগুলোকে নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, স্টেজ অফ হিউম্যান ডেভেলপমেন্ট, তারপর টু ফ্যাক্টর থিওরি, মাল্টি ফ্যাক্টর থিওরি ইত্যাদি বিষয়গুলোকে পড়িয়ে দিয়েছি। তোমরা এগুলো প্লেলিস্ট থেকে দেখে নিও। এছাড়া আমি তোমাদেরকে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে সোশ্যাল গ্রুপ, সোশ্যাল প্রসেস, সোশ্যালাইজেশন ইত্যাদি বিষয়গুলোকে পড়িয়ে দিয়েছি। এছাড়া ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি, ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফির মধ্যে যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। এগুলো তোমরা সব প্লেলিস্ট থেকে দেখে নিও। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, সেখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো দিয়ে থাকি, যেগুলো তোমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে এগুলো দেখে নিও। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি যদি কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যায় গিলফোর্টের ত্রিমাত্রিক বুদ্ধির তত্ত্ব। দেখানো এখানে গিলফোর্টের পিকচার দেওয়া আছে। গিলফোর্টের ত্রিমাত্রিক থিওরি অফ ইন্টেলিজেন্স, একে বলা হয় এসওআই মডেল। এসওআই ফুল ফর্ম হলো স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট। জন্মগ্রহণ করেছে 8 মার্চ 1897-এ। তিনি ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট। তার বুকের নামগুলো দেখো এখানে আছে: নেচার অফ হিউম্যান ইন্টেলিজেন্স, সাইকোমেট্রিক্যাল মেথড, ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক ইন সাইকোলজিক্যাল এডুকেশন। তাহলে আমরা কী কী জানতে পারলাম? গিলফোর্টের তত্ত্বের নাম হলো থ্রি ডাইমেনশনাল থিওরি অফ ইন্টেলিজেন্স বা এসওআই মডেল। এসওর ফুল ফর্ম হলো স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট। তিনি জন্মগ্রহণ করেছেন 1897-এ, আর তার বুক এগুলো দেওয়া আছে। আশা করি বোঝা গেল। এরপর দেখি কি আছে। মনোবিদ গিলফোর্ড তার যুগান্তকারী বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব প্রকাশ করেন 1966 সালে। তাহলে তার তত্ত্ব কবে প্রকাশ করেছিলেন? 1966 সালে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে মনস্তাত্ত্বিক গ্রন্থাগারে একাধিক অভিজ্ঞাপ্রাপ্ত ফলের উৎপাদন বিশ্লেষণের মাধ্যমে অধ্যাপক গিলফোর্ড এবং তার সহযোগীগণ এই তত্ত্ব প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের মন ত্রিমাত্রিক, একমাত্রিক নয় যা পূর্বে মনে করা হতো। মানে এখানে বলানো হচ্ছে যে গিলফোর্ড বলেছেন যে আমাদের মনে ত্রিমাত্রিক, মানে তিনটি বুদ্ধি থাকে। আমাদের মনে একটা মাত্র বুদ্ধি কাজ করে না। মানে কি আমরা অনেকে বলেছে যে একমাত্রিক বুদ্ধি, অনেকে বলেছে দ্বিমাত্রিক বুদ্ধি। একমাত্রিক বুদ্ধি কে বলেছেন? একমাত্রিক বলেছে বিনে বলেছেন একমাত্রিক বুদ্ধি, বা স্প্যানম্যান বলেছেন দ্বিমাত্রিক বুদ্ধি। কিন্তু গিলফোর্ড বলেছেন আমাদের মন থাকে ত্রিমাত্রিক বুদ্ধি, মানে তিনটে বুদ্ধির কথা বলা হয়েছে। এবার ত্রিমাত্রিক বুদ্ধিটা দেখে নি কী কী। বুদ্ধিকে তিনটি মাত্রায় বিবেচনা করেছেন। এই তিনটি মাত্রা হলো তার গিলফোর্টের যে ত্রিমাত্রিক বুদ্ধির কথা বলছে সেই মাত্রাগুলো দেখে নিই। 1 নম্বর হলো প্রক্রিয়ার মাত্রা, অপারেশনাল ডিমেনশন। দ্বিতীয় হলো বিষয়বস্তুগত মাত্রা, কন্টেন্ট ডিমেনশনাল। আর 3 নম্বর হলো উৎপাদনগত মাত্রা বা প্রোডাক্ট ডিমেনশন। তাহলে কী কী বলেছে? তিন ত্রিমাত্রিক বুদ্ধির কথা বলছে। একটা হলো অপারেশনাল ডিমেনশন, একটা হলো কন্টেন্ট ডিমেনশন, আর একটা হলো প্রোডাক্ট ডিমেনশন। আশা করি বোঝা গেল। এবার আছে আমরা যে দেখলাম একটু আগে গিলফোর্ড যে মানে ত্রিমাত্রিক বুদ্ধির কথা বলেছে, যে অপারেশন ডিমেনশন, কন্টেন্ট ডিমেনশন, প্রোডাক্ট ডিমেনশন। এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়ব। প্রথমটা আছে অপারেশনাল ডিমেনশন, মানে প্রক্রিয়ার মাত্রা। প্রক্রিয়ার মাত্রা বা অপারেশন ডিমেনশন হলো মানসিক প্রক্রিয়া। গিলফোর্ড এই প্রক্রিয়ার মাত্র 5টি শ্রেণীর কথা বলেছেন। গিলফোর্ড এই যে অপারেশন ডিমেনশন মানে প্রক্রিয়ার মাত্রাকে 5টি শ্রেণীতে ভাগ করেছেন। প্রথমটা দেখে নিই কি আছে। প্রথমটা হলো প্রজ্ঞা বা কগনিশন। দ্বিতীয়টা হলো স্মৃতি বা মেমোরি। তৃতীয় হলো কেন্দ্রাপসারী চিন্তন বা ডাইভার্জেন্টিক থিঙ্কিং।
আর কেন্দ্রানুক চিন্তক বা কনভার্জেনিক থিঙ্কিং অ্যান্ড মূল্যায়ন। এবার আমরা জেনে নিই প্রজ্ঞা। প্রজ্ঞা মানে হলো কগনিশন। কগনিশন বলতে কী হয়েছে, শিক্ষণের দ্বারা যে সমস্ত জ্ঞান অর্জন করি, কগনিশন মানেই হলো মানে জ্ঞান। আর প্রজ্ঞা বা জ্ঞান, শিক্ষণের দ্বারা আমরা যে সমস্ত জ্ঞান অর্জন করি সেটাকে বলা হয় কগনিশন বা প্রজ্ঞা। আর মেমোরি বা স্মৃতি কী আছে, আর যে সমস্ত জ্ঞান অর্জন করি সেগুলোকে মানে সংরক্ষণ করা বা কোনো জিনিসকে চেনা, এটাকে বলা হয় মেমোরি। আর কেন্দ্রা প্রসারী চিন্তন আর কেন্দ্রানুক চিন্তক মানে ডাইভার্জেনিক থিঙ্কিং অ্যান্ড কনভার্জেনিক থিঙ্কিং। এটা একটু দেখে নিই। দেখো আমি এখানে একটা স্লাইড দিয়েছি, কনভার্জেনিক থিঙ্কিং অ্যান্ড ডাইভার্জেনিক, কারণ পরীক্ষার হলে অনেক সময় কনভার্জেনিক থিঙ্কিং অ্যান্ড ডাইভার্জেনিক থিঙ্কিং থেকে কোশ্চেন পড়তে পারে, সেই জন্য এটা আমি একটা আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে কনভার্জেনিক থিঙ্কিং। কনভার্জেনিক থিঙ্কিং হলো চিন্তানুক চিন্তন। এখানে দেখো একটা ছক দেওয়া আছে, একটা বৃত্ত আকারে দিয়েছে, সিঙ্গেল আইডিয়া মানে একটা নির্দিষ্ট আইডিয়া থাকবে, বিভিন্ন জায়গা থেকে আইডিয়াগুলোকে গ্রহণ করা, তাকে বলা হয় কনভার্জেনিক থিঙ্কিং। যেমন একটা উদাহরণ দিই, যেমন আমাদের বলে কেউ কোনো প্রশ্ন যদি আসে আমাদের জাতীয় ফুল কী, তাহলে আমরা সবাই জানি পদ্ম। যাকে জিজ্ঞাসা করবে সে বলবে আমাদের জাতীয় ফুল হলো পদ্ম। এখানে কি, এটা হলো সিঙ্গেল আইডিয়া, মানে পদ্ম সম্বন্ধে সবাই মানে কাউকে জিজ্ঞাসা করা যদি হয় আমাদের জাতীয় ফুল কী, সবাই বলবে পদ্ম। একটা মানে এটা হলো অবজেক্টিভ টাইপের, মানে সবাই একই অ্যান্সার দেবে, আর এটা সেই জন্য এটাকে রিজিড বলা হয়। অন্য মানে কেউ বলবে না যে গোলাপ, কেউ বলবে না যে অন্য ফুলের নাম করবে না, যখনই যাকে জিজ্ঞাসা করবে আমাদের জাতীয় ফুল কী, তখন সবাই বলে দেবে পদ্ম। এটাকে বলা হয় কনভার্জেনিক থিঙ্কিং। আর ডাইভার্জেনিক কি, ডাইভার্জেনিক হলো সিঙ্গেল আইডিয়া অনেকে অনেক রকমের মত দিতে পারে, তাকে বলা হয় ডাইভার্জেনিক। মানে দেখো এখানে অ্যারো আকারে দেওয়া আছে, একটা সিঙ্গেল আইডিয়া, একটা নির্দিষ্ট আইডিয়া, বিভিন্নজন বিভিন্ন রকমের মত দিচ্ছে, মানে ডাইভার্ট হচ্ছে জিনিসটা, তাকে বলা হয় ডাইভার্জেনিক থিঙ্কিং। ডাইভার্জেনিক থিঙ্কিং হয় সাধারণত সাবজেক্টিভিটি, ওয়ান প্রবলেম ডিফারেন্ট সলিউশন। একটা প্রবলেমে ডিফারেন্ট মানে বিভিন্ন মানে সলিউশন মানে সমাধান থাকে, তার জন্য বলা হয় ডাইভার্জেনিক থিঙ্কিং। যেমন যদি বলা যায় আমাদের জাতীয় ফুল পদ্ম সম্বন্ধে বলো, এবার বিভিন্নজন বিভিন্ন রকমের মানে ভাষা দিয়ে লিখবে, এটাকে বলা হয় ডাইভার্জেনিক থিঙ্কিং। আশা করি বোঝা গেল ডাইভার্জেনিক থিঙ্কিং। ডাইভার্জেনিক থিঙ্কিং হলো একজন বিষয়ে বিভিন্ন মত দেওয়া, তাকে বলে ডাইভার্জেনিক থিঙ্কিং। আর কনভার্জেনিক থিঙ্কিং হলো প্রত্যেকেই একই মত দেবে, তাকে বলা হয় কনভার্জেনিক থিঙ্কিং। আশা করি বোঝা গেল। এরপর দেখে নিই কী আছে, এরপর দেওয়া আছে মূল্যায়ন। মূল্যায়ন হলো বিভিন্ন বিষয়ে কোনো জিনিস চিন্তা করা বা কোনো জিনিস মানে কোনো বিষয়ে বিচার বিবেচনা করা, তার বিষয়ে মূল্যায়ন করা, তাকে বলা হয় মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। তাহলে কী কী বলেছেন, প্রক্রিয়া মানে অপারেশনাল ডাইমেনশনে কী কী আছে, 5টা বিষয়: প্রজ্ঞা বা কগনিশন, মেমোরি, কনভার্জেনিক থিঙ্কিং, ডাইভার্জেনিক থিঙ্কিং অ্যান্ড ইভ্যালুয়েশন। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নিই কী আছে। এরপরে আছে বিষয়বস্তু মাত্রা বা কন্টেন্ট ডাইমেনশন। প্রথমটা কি পড়লাম, প্রথমটা হলো অপারেশন ডাইমেনশন, এটা আছে। দ্বিতীয়টা হলো বিষয়বস্তুর মাত্রা বা কন্টেন্ট ডাইমেনশন। বৌদ্ধিক বা জ্ঞানমূলক তত্ত্বকে বিষয়বস্তু ভিত্তিক গিলফোর্ড 4টি শ্রেণীতে ভাগ করেছেন। এই যে জ্ঞানমূলক মানে জ্ঞানমূলক বিষয়গুলোকে গিলফোর্ড 4টি শ্রেণীতে ভাগ করেছে। ভাগগুলো একটু দেখে নিই। একটা হলো মূর্ত বিষয়বস্তু, ফিগুরাল কন্টেন্ট। দ্বিতীয় হলো প্রতীকীরূপী বিষয়বস্তু, সিম্বলিক কন্টেন্ট। 3 নম্বর হলো বিমূর্ত বিষয়বস্তু, সিম্যান্টিক কন্টেন্ট। আর 4 নম্বর হলো আচরণমূলক বিষয়বস্তু বা বিহেভিয়ার কন্টেন্ট। প্রথমটা কি আছে, মূর্ত বিষয়বস্তু মানে ফিগুরাল কন্টেন্ট, যেগুলো ইন্দ্রিয়ের মাধ্যমে যেগুলো আমরা দেখি বা আকার, আয়তন, রং বা শ্রবণ, দর্শন ইত্যাদি বিষয় হলো ফিগুরাল কন্টেন্ট। আর প্রতীকীরূপী বিষয়বস্তু হলো সিম্বলিক কন্টেন্ট। সিম্বলিক বলে প্লাস মাইনাস বা লাল নীল যে রঙগুলো দেখছি, যেগুলো দেখতে পাওয়া যায় সিম্বল, মানে যে সিম্বলগুলো তাকে সিম্বলিক কন্টেন্ট বলা হয়। তারপরে একটা পয়েন্ট কি আছে, বিমূর্ত বিষয়বস্তু মানে সিম্যান্টিক কন্টেন্ট। সিম্যান্টিক কন্টেন্ট মানে ভাষার মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো বোঝা যায় তাকে বলে সিম্যান্টিক কন্টেন্ট। যেমন যে সমস্ত আমাদের বাংলা ভাষায় যে সমস্ত প্রবাদগুলো আছে, যেমন একটা প্রবাদ, যেমন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এটা একটা প্রবাদ, এগুলোকে বলা হয় সিম্যান্টিক কন্টেন্ট। তারপরে পয়েন্ট কি আছে, আচরণমূলক বিষয়বস্তু মানে বিহেভিয়ার কন্টেন্ট। বিহেভিয়ার কন্টেন্ট মাধ্যমে হলো সামাজিক আচরণের মাধ্যমে যে সমস্ত বিষয়বস্তুগুলোকে বোঝানো হয় বা তার সমাজের সঙ্গে মেলামেশা, সমাজের বিভিন্ন বিষয় জানা, সমস্তকে বলা হয় বিহেভিয়ার কন্টেন্ট। তাহলে আমরা কী জানতে পারলাম, যে বিষয়বস্তু মানে কন্টেন্ট ডাইমেনশনকে 4 ভাগে ভাগ করা আছে। একটা হলো ফিগুরাল কন্টেন্ট, সিম্বলিক কন্টেন্ট, সিম্যান্টিক কন্টেন্ট অ্যান্ড বিহেভিয়ার কন্টেন্ট।
এই যে 4 ভাগে ভাগ করেছে, পরে গিলফোর্ড রিভাইজ করে এই মানে বিমূর্ত বিষয়ের মধ্যে ফিগুরাল কন্টেন্টকে আবার 2 ভাগে ভাগ করেছিল। একটা করেছিল ভিজুয়াল কন্টেন্ট, একটা হলো অডিটোরিয়াল কন্টেন্ট। এটা এখানে যে দেওয়া আছে মানে 4টে ভাগ, পরে এটাকে 5টা ভাগ করেছে, ভিজুয়াল কন্টেন্ট, অডিটোরিয়াল কন্টেন্ট, সিম্বলিক কন্টেন্ট, সিম্যান্টিক কন্টেন্ট অ্যান্ড বিহেভিয়ার কন্টেন্ট। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নি কি আছে। এর পরের পয়েন্ট হলো উৎপাদনগত বা ফলশ্রুতি বা প্রোডাক্ট। তাহলে আমরা প্রথমটা কি বললাম, প্রথম ডিমেনশন, অপারেশন ডিমেনশনের 5টা পয়েন্ট ছিল। তারপরে প্রোডাক্ট ডিমেনশনের 4টে পয়েন্ট ছিল। এবার হলো উৎপাদন বা ফলশ্রুতি মানে প্রোডাক্ট ডিমেনশন। তা প্রথমটা হলো অপারেশনাল, তারপর হলো কন্টেন্ট ডিমেনশন, আর 3 নম্বর হলো প্রোডাক্ট ডিমেনশন। গিলফোর্ড বলেন, যখন কোনো বিষয়বস্তুর উপর প্রক্রিয়া কার্যকর হয় তখন 6 ধরনের ফলশ্রুতি দেখা যায়। এই 6 ধরনের ফলশ্রুতি হলো মানে গিলফোর্ড এই প্রোডাক্ট ডিমেনশনকে মানে উৎপাদন বা ফলশ্রুতি ডিমেনশনকে 6টি ভাগে ভাগ করেছেন। এগুলো কি কি দেখে নিয়ে। প্রথমটা কি আছে, প্রথমটা হলো একক বা ইউনিট, দ্বিতীয়টা হলো শ্রেণী বা ক্লাস, তৃতীয়টা হলো সম্পর্ক বা রিলেশন, 4 নম্বর হলো ব্যবস্থাপনা বা সিস্টেম, 5 নম্বর হলো পরিবর্তনশীলতা বা ট্রান্সফরমেশন, আর 6 হলো তাৎপর্য বিচার বা ইমপ্লিকেশন। তাহলে কি আছে, প্রথমটা দেখে নিই। প্রথমটা হলো একক বা ইউনিট, মানে কোনো বিষয়কে কেন্দ্র করে তার দৃষ্টি, শ্রবণ বা প্রতীকী বিষয়ে জ্ঞান অর্জন করাই হলো একক। তারপর আছে শ্রেণী বলতে হলো কোনো শব্দ বা ভাবধারাকে শ্রেণীবদ্ধ করাই হলো ক্লাস। তারপর এটা কি আছে, সম্পর্ক বলতে কোনো বস্তু সম্পর্কে জ্ঞান ধারণা করা বা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করাই হলো সম্পর্ক। তারপরে কি আছে, 4 নম্বর পয়েন্ট কি আছে, ব্যবস্থাপনা বা সিস্টেম হলো কোনো বস্তু সংগঠন বা প্রতীকীধর্মী কোনো সমস্যা সমাধান করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বলা হয় সিস্টেম বা ব্যবস্থাপনা। 5 নম্বর কি আছে, পরিবর্তনশীলতা বা ট্রান্সফরমেশন, কোনো জিনিস পরিবর্তন হলো তারপরে কী রূপ ধারণ করলো সেই সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করাকে বলা হয় ট্রান্সফরমেশন বা পরিবর্তনশীলতা। 6 নম্বর পয়েন্ট কি আছে, তাৎপর্য বিষয় বা ইমপ্লিকেশন, কোনো বিষয় পরিবর্তনের ফলে সেই সমস্ত বিষয়ে যে সমস্ত জ্ঞান অর্জন করা হয় বা ইমপ্লিকেশন মানে তাৎপর্যপূর্ণ, তার সেই সমস্ত বিষয়ে যে চিন্তা ভাবনা করা, তার সেই বিষয়ে চিন্তা ভাবনার পর যে জ্ঞান অর্জন করা তাকে বলা হয় ইমপ্লিকেশন। তাহলে প্রোডাক্টে কি আছে, ইউনিট, ক্লাস, রিলেশন, সিস্টেম, ট্রান্সফরমেশন অ্যান্ড ইমপ্লিকেশন। তাহলে কি হচ্ছে, 6টা পয়েন্ট আছে। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নিই কি আছে। এরপর দেখো, আমি যে এই যে গিলফোর্ডের SOI মডেল পড়ানো হলো মানে পড়লাম আমরা এতক্ষণ ধরে, এখানে আমরা কি করলাম, 3টে, অপারেশনাল ডিমেনশন, কন্টেন্ট ডিমেনশন অ্যান্ড প্রোডাক্ট ডিমেনশন। এখানে যে অপারেশন ডিমেনশনে 5টা পয়েন্ট, কন্টেন্ট ডিমেনশনে 4টে পয়েন্ট আর প্রোডাক্ট ডিমেনশনে 6টা পয়েন্ট আছে। এখানে দেখো এখানে একটা চিত্র আকারে বুঝিয়ে দেওয়া হয়েছে, এখানে পরপর দেওয়া আছে। এখানে আমরা পড়ে নিই, দেখে নিই। বুদ্ধির 3টি মাত্রাকে উপরিত ছকের মাধ্যমে ব্যক্ত করা হলো। দেখো এখানে একটা ছক দেওয়া আছে, ঘনত্বের একদিকে আছে প্রক্রিয়ার মাত্রা, অন্যদিকে আছে বিষয়বস্তুর মাত্রা, আর তৃতীয় দিকে আছে উৎপাদনের মাত্রা। এই যে ঘনত্বাকার ছকটা, যেমন এটা একটা ঘনত্বাকার ছক তৈরি করলাম। এখানে আছে যেমন প্রক্রিয়ার মাত্রা, এখানে হলো বিষয়বস্তুর মাত্রা, আর নিচেরটা হলো উৎপাদনের মাত্রা। এই যে ছকের মাধ্যমে বোঝানো আছে যে প্রত্যেকটা স্তরগুলো দেখানো হচ্ছে, এখানে সেটাই বলা আছে। প্রক্রিয়ার মাত্রায় 5টা বিষয় আছে, বিষয়বস্তুর মাত্রায় 4টে বিষয় আছে, আর উৎপাদনগত মাত্রায় আছে 6টা বিষয়। মোট হলো 5 × 4 × 6 = 120। তাহলে কি হচ্ছে, টোটাল উপাদানের সংখ্যা হলো 120। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নি কি আছে। গিলফোর্ডের যে 3 ডাইমেনশনাল থিওরি দিয়েছেন সেখানে 1967 সালে বুদ্ধির উপাদান 5 × 4 × 6 = 120। সেই সালেই মানে 1967 সালে দ্বিতীয়বার রিভাইজের পর বুদ্ধির সংখ্যা হলো 150, মানে 5 × 5 × 6 = 150। কিন্তু পরবর্তীকালে 1988 সালে বুদ্ধির উপাদান হলো 180। তাহলে প্রথমে ছিল 120, দ্বিতীয়বার রিভাইজ করার পর বুদ্ধি উপাদানের ছিল 150, এবং তৃতীয়বার 1988 সালে রিভাইজ করার পর বুদ্ধি উপাদানের সংখ্যা হলো 180।
তাহলে আমরা কী কী জানতে পারলাম? প্রথমে বুদ্ধি আমরা দেখো এখানে আছে 5 × 4 × 6, এখানে যেমন দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে 5 × 4 × 6 = 160, মানে বুদ্ধির উপাদানে প্রথমে 120 পর্যন্ত ছিল, তারপরে 120 থেকে হলো 150, এর তারপরে মানে তৃতীয়বার রিভাইজ করে, মানে 1988 সালে রিভাইজ করে বুদ্ধির উপাদানে হয়েছিল 180। এটা মনে রাখবে, কারণ অনেক সময় এটা পরীক্ষায় পড়তে পারে। কারণ বুদ্ধির উপাদানে মানে রিভাইজের পর বুদ্ধির উপাদানের সংখ্যা কত আছে, গিলফোর্ড বুদ্ধির উপাদান প্রথমে কত দিয়েছিল, প্রথমে কত ছিল, মানে বর্তমানে কত বুদ্ধির উপাদানগুলি কটা আছে, 180 আছে, এটা পড়তে পারে। এবার দেখে নিই এমসিকিউগুলো এই রিলেটেড, মানে গিলফোর্ডের যে 3 ডাইমেনশনাল থিওরি, যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে এবার আলোচনা করি। প্রথম কোশ্চেনটা দেখে নিই, ত্রিমাত্রিক বুদ্ধি বা 3 ডাইমেনশনাল থিওরি কে দিয়েছেন? অপশানগুলো দেখো, থার্স্টন, 2 নম্বর হলো কার্ল রজার্স, 3 নম্বর হলো গিলফোর্ড, 4 নম্বর হলো স্পেয়ারম্যান। আশা করি তোমরা সবাই জানো 3 ডাইমেনশন থিওরি দিয়েছেন গিলফোর্ড। এটার অ্যান্সার হবে সি। এরপরে কোশ্চেনটা দেখে নিই, 2 নম্বর কোশ্চেন, গিলফোর্ডের SOI মডেল কয়টি মাত্রা ছিল? 2টি, 3টি, 4টি, 5টা? তাহলে বলে দাও, গিলফোর্ডের স্ট্রাকচার অফ ইন্টেলেক্টের কয়টি মাত্রা ছিল? মাত্রা ছিল 3টি। মাত্রাগুলো কি কি? অপারেশনাল ডিমেনশন, কন্টেন্ট ডিমেনশন অ্যান্ড প্রোডাক্ট ডিমেনশন, মানে প্রক্রিয়ার মাত্রা, বিষয়বস্তুর মাত্রা অ্যান্ড উৎপাদনের মাত্রা। আশা করি বোঝা গেল। এবার 3 নম্বর কোশ্চেন দেখে নিই। 3 নম্বর কোশ্চেন হলো স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট। স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট মানে কি? SOI। এটা অনেক সময় পড়তে পারে। স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট কে প্রবর্তন করেন? গিলফোর্ড, কার্ল রজার্স, স্পেয়ারম্যান, কোনোটিই নয়। তাহলে বলে দাও এটা কি হবে? এটার অ্যান্সার হবে গিলফোর্ড। স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট প্রবর্তন করেছিলেন গিলফোর্ড। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 4 নম্বর কোশ্চেন কি আছে? 4 নম্বর কোশ্চেন হলো অ্যাবিলিটি টু জেনারেট মাল্টিপল সলিউশন টু দ্য প্রবলেম ড্যাশ টাইপ থিঙ্কিং। আমরা কি বললাম? মানে একটা প্রবলেমে বিভিন্ন ধরনের সলিউশন, একে কনভার্জেনিক থিঙ্কিং বলা, ডাইভার্জেনিক থিঙ্কিং বলে, কগনিটিভ থিঙ্কিং বলে, নানা ভাবাব। তাহলে কি বলা? একটা প্রবলেমে বিভিন্ন সলিউশন, তাকে বলা হয় ডাইভার্জেনিক থিঙ্কিং। তাহলে অ্যান্সার হবে বি। 5 নম্বর কোশ্চেন দেখে, 5 নম্বর কোশ্চেন হলো অ্যাবিলিটি টু ডিডাক্ট এ সিঙ্গল সলিউশন টু দ্য প্রবলেম ড্যাশ টাইপ থিঙ্কিং। আর সিঙ্গল টাইপ অফ সলিউশন তাকে কি বলা হয়? অপশনগুলো দেখে নিই, কনভার্জেনিক থিঙ্কিং, ডাইভার্জেনিক থিঙ্কিং, কগনিটিভ থিঙ্কিং অ্যান্ড নানা ভাবাব। তাহলে কি বলেছে এখানে? এখানে হচ্ছে অ্যাবিলিটি টু ডিডাক্ট সিঙ্গল সলিউশন টু দ্য প্রবলেম, মানে সিঙ্গল সলিউশন কি? সিঙ্গল সলিউশন হলো কনভার্জেনিক থিঙ্কিং। ডাইভার্জেনিক থিঙ্কিং, একটা প্রবলেম বিভিন্ন সলিউশন থেকে মাল্টিপল সলিউশন থাকে, তাকে বলে ডাইভার্জেনিক থিঙ্কিং। অ্যান্ড কনভার্জেনিক হলো সিঙ্গল সলিউশন, তাকে বলা হয় কনভার্জেনিক থিঙ্কিং। আশা করি বোঝা গেল। তাহলে আমাদের আজকে গিলফোর্ড কমপ্লিট হলো। গিলফোর্ডে আমরা কী বললাম? গিলফোর্ডের যে 3 ডাইমেনশন থিওরি, যে 3টি স্তরের কথা বলছে, সেই সমস্ত স্তরগুলো নিয়ে আলোচনা করলাম। যেমন কন্টেন্ট, প্রোডাক্ট, অপারেশন। কন্টেন্টের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে, বা প্রোডাক্টের মধ্যে যে সমস্ত বুদ্ধির কথা বলেছেন, বা অপারেশনের মধ্যে যে সমস্ত বুদ্ধির কথা বলেছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম। তারপর গিলফোর্ড যে প্রথমে বুদ্ধির সংখ্যা বলেছিলেন 120, পরে 150, এবং রিভাইজের পর মানে 1900 বুদ্ধির সংখ্যা দিয়েছিলেন 180, সেগুলো আমরা জানতে পারলাম। এছাড়া গিলফোর্ডের যে সমস্ত গিলফোর্ড রিলেটেড যে সমস্ত কোশ্চেন হতে পারে, মানে গিলফোর্ডের 3 ডাইমেনশন থিওরি থেকে যে সমস্ত কোশ্চেন হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করলাম। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটা কেমন লেগেছে তোমরা মেসেজ করে আমাকে বলবে। ধন্যবাদ।